বিএনপি আর কোনো উপায় না পেয়ে সরকারের একাংশের সহযোগিতায়, বিশেষ করে সম্ভবত ডিজিএফআইয়ের সরাসরি সহায়তায় আমিরের জামাতের বিরুদ্ধে এক ভয়ানক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা বিশ্বাস করি জান্নাতের টিকিট পাওয়া যায় আখেরাতে। মৃত্যুর পরে আমরা এরকম একটা জান্নাতের টিকিট পাবো বলেই আমরা এই দুনিয়াতে এই কষ্টটা করছি। দিন প্রতিষ্ঠার জন্য, একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, রাষ্ট্রের যেন একটা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের যেন একজন ওমর আলীর মতো একজন শাসক আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেন। আমরা কুত্তা তাড়াইতে গিয়া ন্যাকড়াকে যেন না নিয়ে আসি, খেয়াল রাখবেন। মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস: বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে, আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে। মির্জা আব্বাস বলছে যে তিনি হইল গিয়া এই এলাকার বহু পরিচিত লোক, আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উড়ে এসে জুড়ে বসেছেন। ভাই, আপনি বহু পরিচিত লোক দেখেই তো আপনি ভোট পাবেন না, কারণ আপনি 2001 থেকে 2006 এমপি ছিলেন। আমরা দেখেছি ওই মালিবাগের লোক, মৌচাকের লোক, খিলগাঁয়ের লোক, শান্তিবাগের লোক, রাজারবাগের লোক সবাই দেখেছে যে আপনি কি পরিমাণে চাঁদাবাজি করেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজ ঢাকা ৮ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার একটা মন্তব্য সম্পর্কে একটু আলোচনা করব। তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাটি বাংলাদেশে এক অর্থে ধর্মীয় অবমাননার শামিল, আর দুই হচ্ছে এই কথার ভিতরে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আমাদের কাছে মনে হয়। একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজ ঢাকা ৮ আসনে যিনি বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস, তার একটা মন্তব্য সম্পর্কে একটু আলোচনা করব। তিনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং এই কথাটি বাংলাদেশে এক অর্থে ধর্মীয় অবমাননার শামিল, আর দুই হচ্ছে এই কথার ভিতরে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে বলে আমাদের কাছে মনে হয়। তিনি আজ রাজধানীর পল্টনে হজ রিক্রুটিং এজেন্সির মালিকদের সাথে এক মত বিনিময় সভায় উপস্থিত হয়ে সেখানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যে, শুনলাম একটি দল 40 লক্ষ বোরকা বানাইতে দিছে। আমার মাও বোরকা পরতো, বোরকাকে আমরা সম্মান করি, মির্জা আব্বাসের ভাষা, এবং এই বোরকা পরে তারা ফলস ভোট দিবে, এটা আমরা হতে দিব না। মির্জা আব্বাসের এই বক্তব্যের ভিতরে একটি সংঘাতের ইঙ্গিত খুঁজে পাওয়া যায়। কিভাবে সংঘাতের ইঙ্গিত পাওয়া যায়? ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, বিগত এই 22 তারিখের পর থেকে আজ 31 তারিখ, আমি যখন এই ভিডিও করছি, এই যে 8-9 দিন, এই 8-9 দিনের ভিতরে অন্তত 35 থেকে 40টা স্পটে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীদেরকে, যারা ভোট চাইতে গিয়েছে বাড়ি বাড়ি মানুষের দ্বারে দ্বারে, সেখান থেকে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা জামাতের ওই নারী নেত্রীদেরকে, ওই সমস্ত নারী সদস্যদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করেছে এবং এরা কিন্তু প্রত্যেকেই পর্দানশীলা, প্রত্যেকেই বোরকা পরিহিতা। আমরা এটি পর্যন্ত বলতে শুনেছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নারীদেরকে এই বলে হেনস্থা করছে যে, তোরা এই যে বোরকা পরস, মুখ ঢেকে এখানে আসস, শয়তানি, এই ইসলাম কি এইটা বলছে, তোর বোরকা পরে শয়তানি করে বেড়াস, এই ধরনের কথা কিন্তু আমরা শুনতে পেয়েছি। এই ব্যাপারে বিএনপি কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, এমনকি শত শত ভিডিও আমাদের কাছে আছে যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এই ধরনের হ্যারাসমেন্ট করছে, নারীদেরকে উত্ত্যক্ত করছে, নিপীড়ন করছে। এমনকি আমরা এটাও দেখেছি, একজন 60 ঊর্ধ্ব মহিলাকে, বৃদ্ধ মাকে তলপেটের উপরে লাথি মারতে আমরা দেখেছি। এরকম 2টা ভিডিও আমাদের চোখের সামনে এসেছে। নোয়াখালীর সুবর্ণচরে আমরা আরেকটি ঘটনা যেটা দেখলাম, যে বিএনপির ওই 8 নম্বর ওয়ার্ডের যিনি সেক্রেটারি মোশারফ, তিনি একজন মাকে রাস্তায়, তিনি সহ আরো বেশ কয়েকজন ভোট চেয়ে বাড়িতে ফিরছিলেন, ঠিক সেই সময় তাকে প্রচন্ডভাবে গালিগালাজ, উত্তক্ত, এমনকি যে বিশ্রী কুরুচিপূর্ণ শব্দগুলো সেখানে ব্যবহার করেছে, এগুলো বলার মতো নয়। যদিও এই ঘটনাকে ধামাচাপা দেবার জন্য উল্টা আমরা যেটা দেখলাম, বিএনপির রুহুল কবির রিজভী, তিনি উল্টা দাবি করলেন যে জামাতের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিএনপির নারী সদস্যদেরকে হেনস্থা করছে। রিজভী ভাই, আপনি এই নিউজ কোথায় পেলেন, বা জামাতের কোন কোন নেতা কোথায় বিএনপির নেতাকর্মীদের, নারী নেত্রীদের হেনস্থা করেছে,
হ্যারাসমেন্ট করেছে, নিপীড়ন করেছে, এই ভিডিও আমরা আপনার কাছে চাই, এই প্রমাণ আমরা আপনার কাছে চাই। যদি আপনি এই প্রমাণ আমাদের কাছে দিতে পারেন তাহলে আমরা জামাতকে ঘৃণার চোখেই দেখব। হ্যাঁ, হয়তো আপনি একটা ভিডিও দিতে পারেন, ওই যে বরিশালে জামাতের একজন নেতা এক নারী হেনস্থা করেছে, এই ভিডিও আপনি দিতে পারবেন। কিন্তু এই ভিডিওর পরে আমাদের হাতে তার কাউন্টার একটি ভিডিও এসেছে যেখানে দেখা যাচ্ছে চরমনার ওই ছেলেটি বিএনপির কর্মী ছিল, বিএনপির সমর্থক, সে বিএনপির সাথে যোগ সাজস করে সে নিজে জামাতের ওই কর্মীর উপরে আক্রমণ করেছে, তার মোবাইল ছিনিয়ে নিয়েছে, মোবাইল ভেঙে ফেলেছে। পাশে একজন মহিলা যাকে হ্যারাসমেন্ট করার কথা বলা হচ্ছে সে বাচ্চা কোলে করে দাঁড়িয়েছিল, তার গায়ে একটু ফুলের টোকাও পরে নেই। তাহলে আপনার বক্তব্যের সাথে বাস্তবের তো আমরা মিল পাই না। তো যাই হোক, আমরা মির্জা আব্বাসের কথায় ফিরে আসি। মির্জা আব্বাস তিনি যে ইঙ্গিতটি দিলেন, তার মানে নির্বাচনের দিন কোন নারী যদি ভোটের কেন্দ্রে বোরকা পরে যায় তাহলে তিনি তাদেরকে প্রতিহত করবেন, তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেবেন না। এবং আমরা যেটা দেখে আসছি সেটারই পুনরাবৃত্তি করবেন, তাদেরকে হেনস্থা করবেন, তাদেরকে ধরবেন। মির্জা আব্বাসের কথা পরিষ্কার এটি। কারণ কে বোরকা পরে ফলস ভোট দিতে যাচ্ছে এটি মির্জা আব্বাস কি করে শনাক্ত করবেন? আসল ভোটার কি নকল ভোটার এটা কি বোরকা পরে গেলে মির্জা আব্বাসের শনাক্ত করার কোনো উপায় আছে? 40 লক্ষ বোরকা বানিয়েছে, এই নিউজই বা মির্জা আব্বাস কোথায় পেলেন? 40 লক্ষ বোরকার দাম কত একবার কি চিন্তা করে দেখেছেন? যদি এক একটা বোরকার দাম, এখন তো 2000-এর নিচে কোনো বোরকা হয় না, তাহলে 40 লক্ষ বোরকার দাম কত হতে পারে? এই হিসাবটি কি মির্জা আব্বাস মিলিয়ে বললেন নাকি মুখে আসলো তাই বলার মতো বললেন? তার মতো একজন দায়িত্বশীল মানুষ, এটা তো আমরা বিএনপির কাছ থেকে কখনোই আশা করি নাই, কিন্তু এটি এখন হচ্ছে অনবরত। বিএনপি যেহেতু শাহেদ আলমদের মতো লোকের পাল্লায় পড়েছে, সুতরাং বিএনপি সামনে আরো কত কি বলবে আমরা সেটি দেখার জন্য অপেক্ষায় আছি। তাহলে মির্জা আব্বাস কিন্তু পরিষ্কার একটি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে যেই বোরকা পরে ভোট কেন্দ্রে যাবে, জামাতের যে নারী কর্মীরা আছে তারা তো অবশ্যই বোরকা পরে যাবে, প্রত্যেকেই কিন্তু বোরকা পরে এবং তারা মুখ ঢাকে। তাহলে অবশ্যই মির্জা আব্বাস যাকেই মুখ ঢাকা অবস্থায় দেখবেন তাকেই ধরবেন, হেনস্থা করবেন, তার মুখ খোলার চেষ্টা করবেন, তিনি প্রকৃত ভোটার কিনা এটা দেখার চেষ্টা করবেন। তো এইটা করলেই তো সংঘাত অনিবার্য হয়ে উঠবে। তাহলে মির্জা আব্বাস কি প্রকারান্তরে বোরকার বিরুদ্ধে অবস্থান নিলেন না? তিনি মানুষকে এই মর্মে একটা ইঙ্গিত দিলেন যে যারা বোরকা পরো খবরদার ভোট কেন্দ্রে যাবা না, ভোট কেন্দ্রে গেলেই কিন্তু তোমাদের পথে ঘাটে ধরবো, ধরে তোমাদের মুখ খোলা হবে, চেক করা হবে। যদিও তারেক রহমান বুঝতে পেরেছে, কিন্তু একেবারে শেষে এসে তিনি গণভোটের পক্ষে হাতে ভোট দেবার জন্য তার দলীয় নেতাকর্মীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন, এটি আমাদের কাছে এই খবর এসেছে। তো তাহলে এতদিন পরে কেন? জনমনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এবং মানুষ এই বিষয়টি নিয়ে ট্রল করছে যে সেই তো তিনি পথে আসলেন, তাহলে এতদিন কেন? এখন যে তিনি এটি সত্যি কথা বলছেন, তার অন্তর থেকেই যে তিনি মানুষকে গণভোটের পক্ষে ভোট দিতে বলছেন, হ্যাঁ এর পক্ষে ভোট দিতে বলছেন, এইটা মানুষ বিশ্বাস করতে চাচ্ছে না। তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এখানেও হয়তো তিনি নতুন কোনো ষড়যন্ত্র আঁটলেন কিনা। তিনি হয়তো গোপনে তার দলীয় নেতাকর্মীদেরকে বলে দিলেন যে তোমরা প্রত্যেকেই ন্যায়ের পক্ষে প্রচারণা চালাবে, আমি যেহেতু চাপে পড়ে গেছি, জনগণের চাপে পড়ে গেছি, আমি উপর এই কথাটা বলি যে তোমরা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিবা। এছাড়া তো উপায় নেই। আবার কেউ কেউ এটিও বলার চেষ্টা করছে যে আগের দিন সাদিক কায়েম একটি বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশে ন্যায়ের পক্ষে যারা ক্যাম্পেইন করবে তাদেরকে রাজনীতি করতে দেয়া হবে না। এই বক্তব্যের পরের দিন কিন্তু তারেক রহমান তিনি হায়ের পক্ষে মন্তব্য করেছেন। অনেকেই বলার চেষ্টা করছেন যে তাহলে কি সাদিক কায়েমের ভয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভয়ে তারেক রহমান তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন? এখানেও কিন্তু মানুষের ভিতরে দোদুল্যমানতা রয়েছে, তারা বিশ্বাস করতে পারছে না, তাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, যেহেতু একের পর এক বিএনপির পক্ষ থেকে এই ধরনের দুই ধরনের কথা শুনছে, তো এজন্য মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যাই হোক, সর্বশেষ আর একটা বিষয়ে বলে শেষ করব। আমরা আরেকটি নিন্দনীয় কাজ যেটি দেখতে পেয়েছি, মনির হোসেন কাশেমি, জমিয়তের যে নেতা যাকে নমিনেশন দেওয়া হয়েছে, ওনার নামের আগে মাওলানা শব্দটা আছে, তো উনি একটা জায়গায় পুরস্কার বিতরণ করছেন মহিলাদেরকে। সেই পুরস্কারের সাথে সাথে 1000 টাকার বেশ কয়েকটি নোট তাদের হাতে ধরিয়ে দিচ্ছেন এবং মাইকে ব্যাকগ্রাউন্ডে মাইকের শব্দ শোনা যাচ্ছে, সেখান থেকে শব্দ আসছে যে মাওলানা মনির হোসেন কাসেমি তিনি তার নির্বাচনী এলাকায় মানুষের ভোট চাচ্ছেন, পুরস্কার দিচ্ছেন। আমরা ভোট দিতে পারি নাই,
মা ও বোনেরা যারা নতুন ভোটার আছেন সবাই মিলে 12 তারিখ সকালবেলা আমরা বিএনপি মনোনীত পদপ্রার্থী মাননীয় 4 আসনের সংগ্রামী সংসদ সদস্য জনাব মুফতি মোহাম্মদ কাসেম। তো এই যে তিনি পুরস্কার দিচ্ছেন এবং টাকা দিচ্ছেন নির্বাচনের আগে, এটি কিন্তু স্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন। আমরা জানি না আমাদের বর্তমান যে ইলেকশন কমিশন রয়েছে, এই ইলেকশন কমিশন আদতেও তার এই ব্যাপারে কোনো খোঁজ খবর আছে কিনা, তিনি এই ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন কিনা, বা তিনি আদতেও এই নির্বাচনটাকে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ করতে পারবেন কিনা, তিনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন কিনা, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ তার কর্মকাণ্ডে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার কথায় বার্তায় এটি পরিষ্কার হয়ে গেছে যে তিনি আর যাই হোক একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছেন না। বিএনপি আর কোনো উপায় না পেয়ে সরকারের একাংশের সহযোগিতায়, বিশেষ করে সম্ভবত ডিজিএফআইয়ের সরাসরি সহায়তায় আমিরের জামাতের বিরুদ্ধে এক ভয়ানক ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে ষড়যন্ত্র মুহূর্তেই ব্যর্থ হচ্ছে, ধরা পড়েছে, এবং এই ষড়যন্ত্র মিথ্যাচারের নোংরামির রাজনীতির মাসুল বিএনপিকে দিতে হবে। দর্শক, জরুরি খবর, আমিরের জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। হ্যাক করে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে। মজার বিষয়, জামাতের লোকজন জানার আগেই সেই পোস্ট নিয়ে নোংরা রাজনীতি শুরু করেছে বিএনপি। ছাত্রদল আমিরের জামাতের সেই টুইট বা তার এক্স পোস্টের বিরুদ্ধে মিছিল করা ঘোষণা দিয়েছে। এটা থেকে স্পষ্ট যে এগুলো সব পূর্ব পরিকল্পিত, যে এভাবে হ্যাক করে একটা পোস্ট দেওয়া হবে এবং সেই পোস্ট আমিরের জামাতের টুইটার অ্যাকাউন্টে বা এক্স অ্যাকাউন্টে পাবলিশ করার আগেই বিএনপির লোকজন জানতো তারা কি কর্মসূচি দিবে, কি প্রেস রিলিজ দিবে, ওটা সব রেডি করা ছিল। কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যমে প্রেস রিলিজ পাঠিয়ে দিয়েছে, যেহেতু আমি প্রেস রিলিজ পাই আমি জানি, এবং তারা মিছিলের ঘোষণা দিয়েছে। তো এটার তাৎপর্য কি? এটার তাৎপর্য হচ্ছে স্বাভাবিক প্রচার প্রচারণার মাধ্যমে আমিরে জামাতের সাথে কিছুতেই বিএনপি তারেক রহমান এরা পারেনি। এখন আমিরে জামাতের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে, কিন্তু কিভাবে হ্যাক করা হয়েছে এই প্রমাণ জামাত দিচ্ছে, আপনারা দেখতে পাবেন, এবং মামলাও করা হবে। খুব শীঘ্রই প্রমাণিত হবে যে একটা হ্যাকিং এর মতো একটা নোংরা বিষয়ে কে পুঁজি করে বিএনপি অপরাজনীতি করেছে। বিএনপি যে কতটা দেউলিয়া এটা জাতির সামনে প্রমাণিত হবে। তো দর্শক, ছাত্রদল কর্মসূচি দিয়েছে, বিএনপি ঝাঁপিয়ে পড়েছে, তার মানে এটা আগেভাগে তারা জানতো। আর এই হ্যাকিং এর সাথে কারা জড়িত, এটা সবচেয়ে ইন্টারেস্টিং। দেখেন, টুইটার বা বর্তমান এক্স, এটা হ্যাক করা এত সহজ নয়। শুধু এটা না, এই যে দেখেন ঘটনা একই সূত্রে গাথা। সিলেট 6 বা 4 সিলেটের একজন এমপি ক্যান্ডিডেট বিএনপি, তার ল্যাংটা ভিডিও ছড়িয়ে পড়েছে। এখন ওইটাও বা কিভাবে ছড়ানো? ওই ভিডিও এত সহজে এভাবে পাবলিশ হওয়ার কথা না, সামনে আসার কথা না। আসলে এগুলো ডিজিএফআইয়ের খেলা, এবং সেনাপ্রধান এগুলো জেনে থাকতে পারে। ওই যে যত ভিডিও টিডিও দেখেন যে ফাঁস হয় অমুকের ভিডিও তমুকের ভিডিও, ওগুলো ডিজিএফআইয়ের খেলা, মনে রাখেন। ওইসব ভিডিও ডিজিএফআই ছাড়া কেউ বের করতে পারে না। এবং যে ভয়ানক তথ্যটা আমাদের কাছে এসেছে, একদম নির্বাচন কমিশনের যে গোপন বা নতুন ইমেল খুলে জামাতের প্রার্থীরা যে ইমেল অ্যাড্রেস দিয়েছে, সেই ইমেল অ্যাড্রেসগুলোতে ফিশিং লিঙ্ক আসে, মানে হ্যাকিং এর চেষ্টা করা হচ্ছে। এখন এটা কারা কিভাবে জানলো? এর মানে সরকারের বা ডিজিএফআই কিংবা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নির্বাচন কমিশনে যেসব তথ্য দিয়েছে, ওই সব জায়গা থেকে তথ্য বিএনপিকে পাচার করা হচ্ছে, তারপরে যে বট ফোর্স এই হ্যাকিং এর ঘটনা ঘটাচ্ছে। এবং আমি মোটামুটি যেটা ধারণা করছি, যেহেতু ডিজিএফআই একটা অংশ চায় যে জামাত ক্ষমতায় না আসুক, এবং জামাত ক্ষমতায় আসতে কোনো বাধা নেই, জামাত এগিয়ে যাচ্ছে, পুরো বাংলাদেশ জামাতের পক্ষে জেগে উঠেছে। এখন নির্বাচনের আগ মুহূর্তে কোন একটা অঘটন ঘটিয়ে জামাতকে ব্যাকফুটে ঠেলে দেওয়া যায় কিনা, এ ধরনের ষড়যন্ত্র করছে ডিজিএফআই। ডিজিএফআই সরাসরি বিএনপিকে তথ্য দিয়ে হেল্প করছে, মাঠের অবস্থা কি, এইসব গোপন তথ্য যদি দিতে পারে তাহলে তো ওই অনুযায়ী অ্যাটলিস্ট পলিসি প্রণয়ন করতে পারে। এই কাজটা ডিজিএফআই করছে। যেহেতু ডিজিএফআই একটা অংশ, ভারতপন্থী অংশটা,
জামাতকে কোনোভাবেই ক্ষমতায় দেখতে চায় না, তারা এই হ্যাকিং এর ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এটা বিএনপির ছাত্রী একাদের পক্ষে করা সম্ভব না, আর এটা পরিকল্পিতভাবে ওটা নিয়ে রাজনীতি করছে। কিন্তু না, খুব শীঘ্রই মুহূর্তের মধ্যে ধরা পড়েছে, অলরেডি প্রমাণিত হয়েছে দ্যাট ওয়াজ হ্যাক। এবং একটা কমন সেন্স খাটান, আপনাদের সাধারণ যারা আছেন তাদেরকে বলবো, যেমন আমিরে জামাতের টুইটার বা এক্স হ্যাক করে যে আপত্তিকর পোস্ট দেওয়া হয়েছে, আচ্ছা ওই টাইমে অত গভীর রাতে আমিরে জামাত পোস্ট দেন? আর নারীদের জন্য অবমাননাকার ইংরেজিতে পোস্ট কেনই বা দিবেন? ওটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, কারণ বিদেশিদেরকে দেখাচ্ছে যে জামাত নারী বিরোধী, নারী অধিকার, নারী স্বাধীনতা বিরোধী। তাহলে অত রাতে আবার ইংরেজিতে পোস্ট, মানে এই যে নাটকটা সাজিয়েছে, এই জায়গায় ভুল হয়েছে। ওটা যদি গভীর রাতে না করে দুপুরে করতো বা বিকালে করতো বা সন্ধ্যায় করতো, তাহলে খেলাটা আর একটু জমাতে পারতো। কিন্তু এমন সময় করেছে, যদিও করেছে এই কারণে যে ওই সময় তো জামাত ঘুমিয়ে থাকে, জামাতের লোকজনকে তো ফজরের নামাজ পড়তে হয়, তারা তো সারা রাত সজাগ থাকে না। অতএব কয়েক ঘন্টা ইচ্ছা মতো জামাতের আমিরকে গালাগালি করতে পারে, যে খতিজা করার ওই ঘুমান্ত অবস্থা করে ফিরে, এরকম একটা চিন্তা থেকে এটা করেছিল। আচ্ছা, জামাতের আমির বা জামাতকে কি এত বোকা মনে হয় তারা আন্তর্জাতিক কমিউনিটিকে তাদের এই আকাশচুম্বী জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন উল্টাপাল্টা কথা বলবে? কেন বলবে যে তারা নারীদেরকে গালাগালি করে বিদেশিদেরকে বুঝিয়ে জামাতের লাভটা কি? নারীদের নিয়ে এই ধরনের কথাবার্তা বললে যে জামাতের ভোট কমবে, ক্ষতি হবে, এটা কি জামাত বুঝে না? তাহলে নিজের পায়ে নিজে এভাবে কি কুড়াল মারে? মারে না। তাহলে এটা কি? এটা হ্যাক করে এই ঘটনা ঘটানো হয়েছে। ভেরি সিম্পল। পোস্টের টাইম থেকে শুরু করে ধরন, এগুলো কোনো কিছুই জামাতের সাথে মিলে না। এগুলো পুরোটাই বিএনপি ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, ডিজিএফআই ষড়যন্ত্র। আমি বিষয়টা নিয়ে যতটুকু খোঁজ খবর নিলাম, আপনি তিনটে শক্তিকে নেপথ্যে পাবেন। ভারতের মিডিয়াগুলো দেখবেন যে জামাতের আমিরের এই হ্যাকের পর ওই হ্যাকার গোষ্ঠী মানে বিএনপি যে পোস্ট দিয়েছে আপত্তিকর, ওই পোস্ট নিয়ে ভারতের মিডিয়া প্রচারণা চালাবে। তাহলে এখানে তিনটা শক্তি, বিএনপি, ভারত, ডিজিএফআই, এই তিন শক্তির সমন্বয়ে একটা নাটক চলছে। এটা আমিরে জামাতের বিরুদ্ধে মহা ষড়যন্ত্র। তা আমরা পুরো জাতিকে সতর্ক করে দিতে চাই, এটাকে বিশ্বাস করবেন না। সিম্পলি আপনার মাথা খাটান যে নারী বিরোধী, নারীদের জন্য অবমাননাকর এসব কথা আমিরে জামাত কেন বলবেন? তার লাভ আছে কোনো? আর এটা তিনি বলতে চাইলেও এখন তো বলবেন না, কারণ এখন তো জনগণ তাহলে ভোট দিবে না। নিজের পরাজয়কে নিজে ডেকে আনবেন না, এটা হয় না। এরপরে ওই সময়ে অত রাতে এভাবে কি পোস্ট দেয় আমিরে জামাত? দেখেছেন? না, দেয় না। অতএব এগুলো সব ষড়যন্ত্র। কিভাবে কি কারা করেছে এগুলো সব জামাতের আইটি টিম বের করবে এবং সে মামলা হবে, বিএনপি ফেসে যাবে। এবং এখান থেকে একটা বিষয় অনুমেয় যে বাংলাদেশের রাজনীতি কতটা নোংরা। জনপ্রিয়তা না পেরে কিভাবে আপনাকে বিতর্কিত করার চেষ্টা করে দেখেছেন? আমিরে জামাত সহ জামাত নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলা প্রসঙ্গে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েছে জামাত। গভীর রাতে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় ক্যাম্পেইন টিম নিশ্চিত করেছে যে সম্প্রতি বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের অফিসিয়াল টুইটার মানে এক্স হ্যান্ডেল সহ দলের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট সাইবার হামলা ঘটনা ঘটেছে। অত্যন্ত সমন্বিত পদ্ধতি ব্যবহার করে হামলাকারীরা সাময়িকভাবে আমিরে জামাতের এক্স টুইটার অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপ এবং বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে আমাদের সাইবার টিম অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। ফলে অন্যান্য অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয় যেখানে আমিরে জামাতের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি উক্ত পোস্ট কন্টেন্ট আমিরে জামাতের কোনো বক্তব্য, মতামত এবং অবস্থান প্রতিফলিত করে না। আমরা সাধারণ জনগণ, গণমাধ্যম কর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনুরোধ করছি, ভুয়ো খবর, জাল বিবৃতি এবং বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকুন। মিথ্যা তথ্য ছড়ানো, পরিচয় জালিয়াতি করা এবং বিকৃত কন্টেন্ট তৈরি ও প্রচার করা আইনগত দণ্ডনীয়, নৈতিকভাবে নিন্দনীয়। এগুলো গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। এখন বিএনপি যদি এগুলো নিয়ে নোংরা রাজনীতি করে, আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশনকে বিএনপির এই আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কারণ অপপ্রচার করা, গুজব প্রচার করা, এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এই গুজব প্রচার করে আচরণবিধি লঙ্ঘন করছে বিএনপি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।